আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে সহজে পড়া শিখিতে আমন্ত্রণ। ছবিতে চিত্রে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। বলতে পারো ছবিটা কার? হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তের। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি সহজ ভাষায় পড়ব। কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতার নাম অনুসারে বঙ্গভূমির প্রতি এই নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে দেশের প্রতি কবির কোনো আকুল আবেদনই এখানে প্রতিফলিত হয়েছে কবিতার মাধ্যমে। এসো এবার আমরা কবিতাটি পড়ি। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকনদে। এখানে রেখো মা দাস, এখানে দাসকে, এখানে কবি নিজেকে দাস হিসেবে মায়ের কাছে মিনতি করেছেন। এই মাকে, মা হচ্ছেন দেশ মাতৃকা। দেশের কাছে নিজেকে একেবারে তুচ্ছ করে কবি মিনতি করেছেন। এখন কি মিনতি করেছেন সেটাই কবিতা পড়ে আমরা জানব। সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকনদে। বলছে মনের স্বাদ মিটার জন্য কোনো পরমাদ অর্থ হচ্ছে ভুল ভ্রান্তি যদি ঘটে যায়, মধুহীন করোনাগো তব মন কোকনদে। মন কোকনদ হচ্ছে মনের লাল পদ্ম, কোকনাদ লাল পদ্ম, মন হচ্ছে মনের, তব মানি তোমার। বলছে সেই যে তোমার মনের যে মধু ভরা যে পদ্ম ফুল, সেখান থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। বলছে কবি নিজের সাহিত্য সাধনার জন্য প্রবাসে চলে গিয়েছিলেন, বিদেশে চলে গিয়েছিলেন দেশ ত্যাগ করে। বলছে দৈবের বসে অর্থ হঠাৎ করে, জীবতারা অর্থ জীবন তারা, জীবন প্রদীপ যদি খসে মানে যদি মৃত্যু হয়, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, তাতে কোনোই দুঃখ নাই। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। কবি নিজেই আবার বলছেন যে জন্মগ্রহণ করলে তো মরতেই হবে। পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকতে পারে না, কেউ অমরত্ব পায় না। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। বলছে পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, তার জীবন নদী এক সময় শুকিয়ে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বেই। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে। বলছে কিন্তু মা, এ মাকে দেশমাতৃকা, দেশ জন্মভূমি। বলছে কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো, তোমার পায়ে যদি আমাকে ঠাঁই দাও, তুমি যদি আমাকে চিরস্মরণীয় হওয়ার সুযোগ দাও, তাহলে সমনে অর্থ মৃত্যুর দেবতা, ডরি মানি ভয়, তাহলে মৃত্যুর দেবতাকেও আমি ভয় পাই না মৃত্যুবরণ করতে। মক্ষিকাও গলে নাগো পড়িল অমৃত হ্রদে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। মক্ষিকা অর্থ হচ্ছে মাছি। এখানে বলছে মাছিও যদি অমৃত হ্রদ, কি আমরা রূপকথায় শুনেছি না, অমৃত পান করলে মানুষ অমরত্ব লাভ করে, সে মানুষ কখনো মরে না। এইটা হচ্ছে সেই অমৃত হ্রদ। হ্রদ অর্থ হচ্ছে কি যে পুকুর খাল বা নদী সেই ধরনের, সেটা ভরা শুধু অমৃত, সেখানেও যদি মাছি পড়ে যায় মরবে না, কারণ সেটা অমৃত। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন, ভাব সম্প্রসারণও থাকে অনেক সময়।
বলছে সেই তো ধন্য, তার জীবন ধন্য। লোকে যারে নাহি ভুলে, লোকে তারে ভোলে না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনের তাকে যাকে সব সময় মানুষ মনে রাখে উঠতে বসতে। এখন সেই ধন্য কিভাবে হয়? যে সাহিত্যকর্ম বা সেবামূলক কর্ম হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা, আর সাহিত্যকর্ম হচ্ছে কবি, লেখক, সাহিত্যিক এরা। যেমন আমাদের অনেক গুণীজ্ঞানী লেখক আছেন যাদেরকে আমরা কি সকাল বিকাল আমরা স্মরণ করছি, মনে করছি। শুধু আমরাই না, পেশাজীবীরাও এই যে দেখো রাস্তাঘাটে ব্যানার লেখে, তারপর পোস্টার লেখে, সেখানেও কিন্তু এই সমস্ত জ্ঞানী গুণী পথ প্রদর্শকদের গুরুত্বপূর্ণ কথা, প্রবাদ এগুলো লিখে রাখে। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো। বলছে কিন্তু আমি যে তোমার কাছে অমরত্ব চাইব, আমি যে চাইব যে লোকে কেউ যাতে আমাকে না ভুলে, আমি নরকুলে সব সময় সর্বদা ধন্য হয়ে সবার অন্তরে বেঁচে থাকতে চাই। কিন্তু সেটা কিভাবে বলবো? কবি বলছেন যে আমার তো এমন কোনো গুণ নাই। কহ গো শ্যামা জন্ম দে, এখানে শ্যামা জন্ম দে অর্থ হচ্ছে শ্যামল জন্মভূমি। তবে যদি দয়া করো, শেষ বাক্যে কিন্তু আবার বিনয়ের সাথে কবি বলছেন যে তবে যদি তুমি দয়া করো। তাহলে দেখি কি হয় দয়া করলে। ভুল দোষ গুণ ধর অমর করিয়া বর দেহদাসে শুভরদে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে। এখানে বলছে যে আমার অনেক দোষ গুণ, যদি তুমি দয়া করে আমার ভুল দোষগুলো ক্ষমা করে আমার গুণগুলো, যতটুকুই গুণ আছে সেটুকু দিয়ে আমাকে অমর হবার বর দাও। সেই সুবাদে আমি অমর হতে পারবো। কিভাবে? তার যে আকাঙ্ক্ষাটা শেষে তিনি প্রকাশ করেছেন এইভাবে, ফুটি যেন স্মৃতি জলে, সবার মানুষের স্মৃতি জলে যেন ফুটে থাকি, মানুষে মা যথা ফলে মধুময় তামরস। বলছে মানুষ শব্দের অর্থ হচ্ছে মন, যে সবার স্মৃতি জলে তো তিনি ভেসে থাকতে চেয়েছেন, আবার মনেও মা যথা ফলে মধুময় তামরস, যেখানে মধুময় তামরস শব্দের অর্থ পদ্ম, যেখানে একেবারে সুন্দর মধুময় পদ্ম থাকে ফুটে, কি বসন্ত কি শরদে, মানে সারা বছর সব সময় সর্বদা মানুষের মনের মধ্যে কবি এই মধুময় সুন্দর পদ্ম হয়ে মানুষের স্মৃতির জলে মানুষের মনের মধ্যে জেগে থাকার বর প্রার্থনা করেছেন মায়ের কাছে। এই মা হচ্ছে আমাদের দেশমাতৃকা। এবার শব্দার্থ টিকা আমরা জেনে নিব, কারণ এ থেকে অনেক বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। মিনতি শব্দের অর্থ বিনীত প্রার্থনা। পরমাদ প্রমাদ বা ভুল ভ্রান্তি। কোকোনদ লাল পদ্ম। নীর অর্থ পানি বা জল। সমন মৃত্যুর দেবতা। মক্ষিকা মানে মাছি। শ্যামা জন্ম দে অর্থ শ্যামল জন্মভূমি অর্থে। বর অর্থ আশীর্বাদ। মানস অর্থ মন। তামরস অর্থ পদ্ম। শরদে অর্থ শরৎকাল বোঝাতে। এবার আমরা পাঠ পরিচিতি একটু পড়ব। অনেক সময় প্রশ্নের উত্তর কমন না আসলে পাঠ পরিচিতি জানা থাকলে কিন্তু অতি সহজেই আমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে স্বদেশের প্রতি শ্রদ্ধা।
এবং একাগ্রতা। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, প্রণতি মানে আগ্রহ দেখাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। কবি পরিচিতিটা আমরা পড়ব এবার। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। তোমরা এ পর্যন্ত 8-এর আগে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কোনো লেখা পাওনি, তাই না? এখন 8 থেকে যত বড় উপর ক্লাসে যাবে তোমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা পাবে। তিনি অনেক লেখা লিখেছেন, মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেতে না গেলে কবি হওয়া যাবে না, বিলেতে গেলে সুবিধা হবে। এ আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য রচনায় ব্রতী হন। বাংলা ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। তার রচিত প্রহসন একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য ইত্যাদি। চতুর্দশপদী কবিতাবলী নামে একটি সনেট সংকলনও তিনি রচনা করেন। তিনি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। 18তেই তার জন্ম এবং 18তে মৃত্যু। 24-এ তিনি বেশি দিন দীর্ঘায়ু হননি। 24-এ জন্ম, ওখানে যে 73-এ তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু পড়ব। রেখো মা দাসের মনে এ পংক্তিতে প্রকাশ পেয়েছে স্বদেশ প্রেম। কবি নিজেকে দাস অভিহিত করেছেন কেন? বিনয় প্রকাশের কারণে। কবিতায় জীবতারা বলতে কি বুঝিয়েছেন? প্রাণ। বঙ্গভূমির প্রতি কবিতায় কাকে ভয় না করার কথা বলেছেন? সমন। সমন শব্দের অর্থ কি? মৃত্যুর দেবতা। কবিতায় মক্ষিকা কোথায় পড়লেও গলে না? অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে পরের চরণ কোনটি? লোকে যারে নাহি ভুলে। লোকে যারে নাহি ভুলে এ চরণে প্রাধান্য পেয়েছে কি? কর্ম। যাচিব যে তব কাছে, এখানে যাচিব বলতে কি বোঝানো হয়েছে? প্রার্থনা। কহ গৌমা শ্যাম জন্ম দে, এখানে শ্যামা বলতে কি বুঝিয়েছেন? শ্যামল জন্মভূমি। কবি দেশ মাতৃকার কাছে কি প্রার্থনা করেন? অমরতা। স্মৃতি জল বলতে কি বুঝিয়েছেন? চিরকাল মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কবি কিসের বর প্রার্থনা করেন? অমরত্বের বর। কবি বঙ্গভূমিকে কি বলে সম্বোধন করেছেন? মা। পরমাদ শব্দের অর্থ কি? ভুল ভ্রান্তি। তামরস শব্দের অর্থ কি? পদ্ম। বঙ্গভূমির প্রতি কবিতাটি মূলত কি? গীতি কবিতা। কবি কার চরণে মিনতি জানিয়েছেন? মায়ের। এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে? দেশমাতৃকাকে। কবিতাটি কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এবার আমরা আলোচনা করব বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন, যেগুলো শুধু বৃত্তি পরীক্ষা বোর্ড প্রশ্নে পরীক্ষায় আসে না,
অনেক সময় শিক্ষকরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে পরীক্ষায় প্রশ্ন করে থাকেন। প্রথম প্রশ্ন দেখো, বঙ্গভূমির প্রতি কবিতায় প্রবাস জীবনে কবির উপলব্ধির স্বরূপ ব্যাখ্যা করো। এটা আসছে ঢাকা বোর্ড 2017-তে। জন্মভূমির সান্নিধ্যে থাকার প্রবণতা ব্যাখ্যা করো। যশোর বোর্ড 16, বরিশাল বোর্ড 16। প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করবে, এর কারণ আমি পরে বলছি। 3, বঙ্গভূমির প্রতি কবিতায় স্বদেশ প্রেমের যে চেতনা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এটা দিনাজপুর বোর্ড 18, সিলেট বোর্ড 17, দিনাজপুর বোর্ড 16, কুমিল্লা বোর্ড 15-তে আসছে। 4, বঙ্গভূমির প্রতি কবিতায় কবির স্বদেশে স্মরণীয় হয়ে থাকার আকুলতা ব্যাখ্যা করো। ময়মনসিংহ বোর্ড 19, রাজশাহী বোর্ড 18। এই যে 1, 2, 3, 4 চারটা প্রশ্ন পড়লাম, এই চারটা কিন্তু প্রয়োগমূলক প্রশ্ন ছিল। এখন আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন পড়ব। দেখো তোমরা প্রশ্নগুলো একটু খেয়াল করে শোনো। বঙ্গভূমির প্রতি কবির দেশমাতৃকার প্রতি গভীর অনুরাগের স্বরূপ বিশ্লেষণ করো। চট্টগ্রাম বোর্ড 17, সিলেট বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16। প্রশ্ন 2, বঙ্গভূমির প্রতি কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 19, রাজশাহী বোর্ড 18, বরিশাল বোর্ড 16, কুমিল্লা বোর্ড 15। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো বোর্ডে আসে নাই, কিন্তু আমি লিখেছি, প্রবাসে বৃত্ত বৈভবের চেয়ে স্বদেশের প্রতি প্রেম অমূল্য, কবিতার আলোকে আলোচনা করো। এই যে এখানে প্রথমে 4টা প্রয়োগমূলক, পরে 3টা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তোমরা একটু ভালো করে খেয়াল করে একটু ধ্যান ধরে পড়ে দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই এক। এখানে প্রশ্নগুলো শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরকম সেরকম করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মূল কথাই হচ্ছে এক। তোমরা যদি একটা প্রশ্ন ভালোভাবে শিখো, প্রথম লাইনটা শেষের লাইনটা এই প্রশ্নের সাথে মিলিয়ে একটু পরিবর্তন করে সবগুলোর অ্যান্সার করতে পারবে। আচ্ছা, আমি এবার একটু উত্তরটা আলোচনা করি। কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় তার জন্মভূমির সান্নিধ্য, তারপর প্রবাস জীবনে থেকে স্বদেশের প্রতি তার প্রেম উপলব্ধি, চেতনা প্রকাশ এবং গভীর দেশমাতৃকার প্রতি গভীর অনুরাগের কথা তুলে ধরেছেন। যৌবনের আবেগে কাব্য খ্যাতি অর্জন করার জন্য কবি বিলেতে চলে যান এবং ইংরেজি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পরবর্তীকালে নিজের ভুল উপলব্ধি হলে মাতৃভাষার সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এবং খ্যাতিও অর্জন করেন। কবিতায় দেশের প্রতি দেশকে তিনি মা হিসেবে কল্পনা করেছেন। তার চেতনায় দেশ ও মা একাকার হয়ে গেছে। দেশকে তিনি শ্যামল জন্মভূমি বলে সম্বোধন করেছেন। তার দৃঢ় প্রত্যয়, মা যেমন শিশুর কোনো দোষ মনে রাখেন না, তেমনি দেশও মাতৃকাও তার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন। কেন দিবেন? তিনি যেহেতু দেশকে ছেড়ে, মাকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এ কারণে তিনি দেশমাতৃকার মনোরূপ কোকোনাথকে মধুহীন না করার মিনতি জানিয়েছেন। যে বিদেশে চলে গেছেন, এই জন্য মায়ের চরণে আশ্রয় পেলে তিনি সমনরূপী মৃত্যুকেও ভয় করেন না। সমন তো আমরা জানি মৃত্যুর দেবতা, তাকেও তিনি ভয় করেন না। নিজেকে দাস হিসেবে তুলে ধরে তিনি মায়ের পদে চিরস্মরণীয় হয়ে থাকার বর প্রার্থনা করেছেন। অনেক সুন্দর একটা কবিতা, তাই না? আচ্ছা, এবার আমরা নমুনা কয়েকটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেগুলোর পড়লে তোমরা বা দেখলে তোমাদের এই যে আমরা একটা প্রশ্ন আলোচনা করলাম, এটা পড়লেই এনাফ, যথেষ্ট। এর মূল ভাবটা একটাই, স্বদেশ প্রেম। তিনি স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাকে যেমন সন্তান নানা বায়না করে, তিনিও সেরকম বায়না করেছেন মার কাছে, তিনিও
স্মরণীয় হয়ে মানুষের অন্তরে সবসময় বিরাজমান থাকতে চান। এই কথাটাই, এটা মনে রাখতে পারলে তোমরা সকল প্রশ্নের উত্তরই সঠিক এবং সুন্দরভাবে লিখতে পারবে। সৃজনশীল প্রশ্ন 1, আমি প্রথমে উদ্দীপক পড়ে নিচ্ছি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ ভারী অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। বলছে অকৃতি মানে এই যে কৃতি না, আর কি কৃতি সন্তান না, বলছে তা বলে তাকে কম কিছু দেয়নি, আবার দেওয়ার পরও অযোগ্য মনে করে কিন্তু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় নাই সেটা। আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলো দেখি। বঙ্গভূমির প্রতি কবিতা কি ধরনের কবিতা? এটা হচ্ছে বঙ্গভূমি গীতি কবিতা, কবির একটি গীতি কবিতা। কবি কেন অমর হতে পারবেন না বলে মনে করেন? ক্ষয়ের প্রশ্ন। কবি মনে করেন তার এমন কোনো গুণ নেই যার কারণে লোকে তাকে মনে রাখবে। কবি জানেন পৃথিবীতে কেউ অমর নয়, প্রত্যেক প্রাণীরই একদিন মৃত্যু হয়। তবে দৈহিক মৃত্যু ঘটলেও মহৎ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকা সম্ভব। কিন্তু তিনি এটাও মনে করেন যে তার মধ্যে এমন কোনো গুণ নেই যার জন্য তিনি অমর হতে পারেন। এজন্যই কবি উক্তিটি করেছেন। গয়ের প্রশ্ন অনুধাবনমূলক, প্রয়োগমূলক। উদ্দীপকের সাথে বঙ্গভূমির প্রতি কবিতার সাদৃশ্য নিরূপণ করো। এই যে উদ্দীপকের সাথে বঙ্গভূমি কবিতার কি সাদৃশ্য রয়েছে? দেশমাতৃকার প্রতি গভীর অনুরাগ প্রকাশের দিক থেকে এবং মায়ের কাছ থেকে বর চাওয়ার দিকটি উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে। বঙ্গভূমি প্রতি কবিতা একটি দেশপ্রেমমূলক কবিতা। এ কবিতায় জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধের পরিচয় মিলেছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান, এবং সেই সন্তান মনে করেই কবি, সন্তান যেমন মায়ের কাছে নানান সময় নানান কিছু বায়না ধরে, কবিও কিন্তু দেশকে মা মনে করে মায়ের কাছে বায়না ধরেছেন যে তার নিজস্ব কোনো গুণ নাই, যে তিনি পৃথিবীতে অমর হয়ে থাকবেন। তারপরও তিনি মার কাছে বায়না ধরে মার কাছে বর আশীর্বাদ প্রার্থনা করেছেন যে মাগো আমায় আশীর্বাদ দাও, আমি জানি মানুষের মনে পদ্ম ফুলের মতো সব সময় ফুটে থাকতে পারি, মানে মৃত্যুর পরও মানুষের মনোরাজ্যে যেন বেঁচে থাকতে পারে। আর উদ্দীপকে আমরা দেখি মাতৃভূমির গুণকীর্তনী এখানে কবি করেছেন। মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে কবি তাকে জননীর সঙ্গে তুলনা করেছেন। কবি মনে করেন যে কবি যা পেয়েছেন জীবনে তা পাওয়ার মতো যোগ্যতা তার ছিল না, কিন্তু মা তাকে অনেক দিয়েছেন। আবার দেওয়ার পরেও মা কিন্তু তাকে অযোগ্য মনে করে যে ওকে যা দিয়েছি সেটা পাওয়ার অযোগ্য, সেই অযোগ্য মনে করে কিন্তু মা তার কাছ থেকে সেই সৌভাগ্য কেড়েও নেন নাই। উদ্দীপকে আমরা এরকমই দেখি। একইভাবে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি জন্মভূমির প্রতি হৃদয়াবেগের প্রকাশ ঘটিয়েছেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসার কারণে তিনি মায়ের দাবিতে দেশমাতৃকার কাছে বর প্রার্থনা করেছেন, আশীর্বাদ প্রার্থনা করেছেন, তিনি যেন অতুজ্জ্বল হয়ে পদ্ম ফুলের মতো কি বসন্তে কি শরতে সবার হৃদয়ে জেগে থাকতে পারেন। এই দিক থেকে উদ্দীপক এবং বঙ্গভূমি কবিতার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি হৃদয়ের আরতি উদ্দীপকে ফুটে উঠেছে, মূল্যায়ন করো। ওই 3 প্রশ্নের উত্তরই কাছাকাছি অনেকটাই। বঙ্গভূমির প্রতি কবিতায় জন্মভূমিকে কেন্দ্র করে কবিতার গভীর হৃদয়াবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং উদ্দীপকেও আমরা তাই দেখি।
বঙ্গভূমির প্রতি কবিতায় কবি জন্মভূমিকে মায়ের সঙ্গে তুলনা করে মায়ের নানা বন্দনা করেছেন। মা হচ্ছেন এখানে জন্মভূমি। তিনি মনে করেন এই মায়ের কাছ থেকে তার অনেক দোষ, কিন্তু তিনি জানেন মা নিজ গুণেই তাকে ক্ষমা করে দেবেন। এক্ষেত্রে তার একটাই প্রত্যাশা, দেশমাতৃকার স্মৃতিতে তিনি যেন অম্লান হয়ে থাকতে পারেন। উদ্দীপকের কবিতাংশেও অতুজ্জ্বল দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। সেখানে কবি নিজের যে সহজ, নিজেকে যে একেবারে সাধারণ মনে করে, নিজেকে দাস মনে করে মায়ের কাছে মিনতি করে বলেছেন যে কবি যা পেয়েছেন তা পাওয়ার যোগ্যতা কবির নাই, তারপরেও মা তাকে অনেক দিয়েছেন, আবার দেওয়ার পরেও মা তাকে অযোগ্য মনে করে তার কাছ থেকে কিছু কেড়ে নেন নাই। তাই এই যে এই উদ্দীপকের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু আমরা বঙ্গভূমি কবিতার মাঝে প্রতিফলন দেখি। যে কবি মনে করেন যে মায়ের কাছে তার অনেক দোষ, কারণ তিনি দেশমাতৃকাকে ছেড়ে পরবাসে চলে গিয়েছিলেন। মার কাছে তার দোষের শেষ নাই, তারপরও তিনি ভেবেছেন মা তাকে সকল দোষ ক্ষমা করে কাছে ডেকে নেবেন এবং তাকে এই আশীর্বাদ দিবেন যাতে সে দেশের মানুষের কাছে আজীবন দেশের মানুষের মনে পদ্ম হয়ে ফুটে থাকতে পারেন। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি হৃদয়ের এই আরতি উদ্দীপকে ফুটে উঠেছে, যা কবিতায় এবং উদ্দীপকে সামঞ্জস্যপূর্ণ তো বটেই, সুন্দরভাবে মানুষের মনকেও দোলা দিয়েছে। সৃজনশীল প্রশ্ন 2। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এখানে জন্মভূমিকে সবচেয়ে সেরা, সবচেয়ে প্রিয় বলে কবি তুলে ধরেছেন। আসলেই কিন্তু তাই, আমরা যখন জন্মভূমির আলো বাতাসে বেড়ে উঠি, জন্মভূমির আলো বাতাসের মাঝে থাকি, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় না আমরা জন্মভূমিকে কতটা ভালোবাসি বা জন্মভূমি আমাদের জন্য কতটা প্রয়োজন। আমরা যখন এই জন্মভূমিকে ছেড়ে দূরে কোথাও চলে যাই বা জন্মভূমির বিপদ আপদ হয়, তখনই কিন্তু আমরা সেই উপলব্ধিটা আমাদের ভিতরে জেগে উঠে যে না, আসলে মা আমাদের কত কাছের, মা আমাদের কত আপন। মাকে ছাড়া আমরা আমাদের জীবন কল্পনাই করতে পারি না। দেখিয়ে সাদৃশ্যমূলক প্রশ্নগুলো। কবি দেশমাতৃকার স্মৃতিতে কোন ফুলের মতো ফুটে থাকার কামনা করেছেন? কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার কামনা করেছেন। সেই ধন্য নরকুলে বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন মানুষের শ্রেষ্ঠত্ব তখনই যখন মৃত্যুর পর সে সবার মনের মণিকোঠায় অবস্থান করে। কবি বিশ্বাস করেন পৃথিবীতে জন্মগ্রহণ যখন করেছেন তখন তার মৃত্যুও একদিন হবে, কিন্তু সব মৃত্যু একরকম নয়। কিন্তু মৃত্যু আছে যা জীবনকে আরও বেশি স্মরণীয় করে রাখে। মহৎ কর্মের মাধ্যমে মৃত্যুর পরও সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে থাকার মধ্যেই শ্রেষ্ঠত্ব লাভ করা যায়। কবি এই লাইন দ্বারা সে কথাই বোঝাতে চেয়েছেন। প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতায় বর্ণিত স্বদেশ প্রেমের দিকটি ফুটে উঠেছে। বঙ্গভূমির প্রতি কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের একটি দেশাত্মবোধক কবিতা। এ কবিতায় স্বদেশের প্রতি কবির তীব্র অনুভূতি প্রকাশ পেয়েছে। ফুটে উঠেছে দেশের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ও মমত্ববোধ। উদ্দীপকে কবি তার দেশের সব কিছুতেই মুগ্ধ। তার মনে হয় পৃথিবীর আর কোথাও এমন সুন্দর দেশ খুঁজে পাওয়া যাবে না। এই দেশ যেন সব দেশের রানী। কবির এ ভাবনা বা অনুভূতির মধ্য দিয়ে মূলত তার প্রগাঢ় দেশপ্রেমে ব্যক্ত হয়েছে।
একইভাবে বঙ্গভূমির প্রতি কবিতায়ও দেশের প্রতি কবির গভীর ভালোবাসার কথা প্রকাশিত হয়েছে। এ ভালোবাসা থেকেই কবি নিজ দেশকে মা বলে সম্বোধন করেছেন। মাতৃভূমি যেন প্রবাসে অবস্থান করা কবিকে ভুলে না যায়, এটি তার একান্ত প্রত্যাশা। মাতৃভূমির হৃদয়ে স্থান পেলে মরণেও যেন সে তার মরণকেও যেন ভয় পায় না। আলোচ্য কবিতায় ফুটে ওঠা কবির এই দেশপ্রেম এদিক থেকেই উদ্দীপকের সাথে একাত্মতা ঘোষণা করেছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ছাড়াও বঙ্গভূমির প্রতি কবিতায় আরও নানা দিকের সমাবেশ ঘটেছে, বিশ্লেষণ করো। বঙ্গভূমির প্রতি কবিতায় স্বদেশের প্রতি কবির গভীর মমত্ববোধের পাশাপাশি দেশমাতৃকার স্মৃতিপটে স্থান পাওয়ায় আকুতি প্রকাশ করেছেন। বঙ্গভূমির প্রতি কবিতার প্রয়োজনে প্রবাসে অবস্থান করছিলেন, কিন্তু প্রবাসে অবস্থান করলেও তিনি দেশের কথা কখনো ভুলতে পারেননি। দেশের জন্য তিনি সর্বদাই কাতর ছিলেন। উদ্দীপকে কবি নিজ দেশের সৌন্দর্যে অত্যন্ত মুগ্ধ। এমন দেশ পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না বলেই কবির বিশ্বাস। শুধু তাই নয়, নিজ দেশকে তার সব দেশের রানী বলে মনে হয়। কবির এই অনুভূতির পিছনে কাজ করেছে প্রগাঢ় দেশপ্রেম। এরকম দেশপ্রেমের আলোচ্য কবিতাটি ফুটে উঠেছে তার অন্তরের অন্তরস্থল থেকে। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রগাঢ় দেশপ্রেম ও শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে। প্রবাসে অবস্থানরত কবি সর্বদাই নিজ দেশকে স্মরণ করেছেন। তিনি দেশকে মা বলে সম্বোধন করে বলেছেন, দেশমাতৃকা যেন তার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে হৃদয়ে স্থান দেন। তিনি জানেন প্রতিটি মানুষেরই মৃত্যুর মুখোমুখি হতে হয় একদিন, কিন্তু কবি যদি দেশ ও দেশের মানুষের কাছে স্মরণীয় হতে পারেন, তবে মৃত্যুকেও তিনি ভয় পাবেন না। মানব হৃদয়ে স্থান করে নেওয়ার কবির এই বাসনা উদ্দীপকে অনুপস্থিত। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে। শেষ হলো আমাদের আজকের ক্লাস। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। সবাই সহজে পড়াশিখির পাশে থেকে সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। আসসালামু আলাইকুম।